শ্মশানঘাটির মাটি সংগ্রহ করা এই কথাটি আমরা অনেক শুনেছি। শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে গেলে অনেক পরিস্থিতির শিকার হতে হয়, এটা আমরা কম বেশি অনেক মানুষের কাছেই জেনেছি। এরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন রংপুর থেকে। আজকে আমি সেই গল্পটাই আপনাকে শোনানোর চেষ্টা করছি। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। নাম প্রকাশ না করার কারণে তার নামটা এই মুহূর্তে আমি দিচ্ছি রাছেল। রাছেল, তার বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে। তার অনেক আগে থেকেই বেশি ইচ্ছা ছিল জিন ভূত এগুলোকে নিয়ে, কিভাবে জিন দেখা যায়, কিভাবে জিনকে বোঝা যায়, তার চিন্তা ভাবনা থেকেই সে বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গ লোক যেমন ফকির ফাকার এগুলো আছে সেগুলোর কাছে সে যেত। কোনোভাবেই যখন জিনের দেখা মিলছে না, সে চিন্তা ভাবনা করলো যে জিন দেখার জন্য সে ভয়ঙ্কর শ্মশানে যাবে এবং সেখান থেকে মাটি সংগ্রহ করবে। আর এই ঘটনাটার করার জন্য তার এক চাচা তাকে উদ্বুদ্ধ করে। সে যদিও বা দেখতে একটু হ্যাংলা পাতলা, কিন্তু তার মনের সাহস ছিল অনেক বড়। এরকম করে কিছুদিন কেটে যাওয়ার পর সে অনেক লোকের কাছ থেকে জানতে চায় শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে গেলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। অনেক চেষ্টা করার পরেও কেউ তাকে এটাতে অনুমতি দিচ্ছিল না। সে এক পর্যায়ে বলা যায় নিজের ইচ্ছাশক্তি এবং অন্য কিছু জানার জন্যই সে এই কাজটি করেছিল। শ্মশানঘাটির মাটি সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য বিষয়। তারপরেও সে সব কিছুকে হার মানিয়ে নিয়ে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করার একটা সুন্দর পরিকল্পনা করে। যে তাকে মাটি সংগ্রহ করতে বলেছিল সে বলেছিল তোমাকে রাতের আধারে সেখানে গিয়ে মাটি সংগ্রহ করতে হবে। তার এলাকা থেকে বেশ কিছু দূরে সেখানে একটি পুরনো শ্মশানঘাটি আছে। শ্মশানঘাটিতে চারপাশে 4টা লোহার স্তম্ভ দেওয়া আছে। মানুষ যখন মারা যায় তখন সেখানে নিয়ে এসে তার মৃতদেহটাকে পুড়ে ছাই করে দেওয়া হয়। শ্মশানঘাটিতে অনেক সময় অনেক খারাপ কিছু দেখা যায়, কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। এরকম ইচ্ছা থেকেই যখন সে এত কিছু জানার পর সেখানে মাটি সংগ্রহ করতে যাবে, তার বাস্তব অভিজ্ঞতা সে আমাকে তার ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে। আমরা সেটুকুই জানার চেষ্টা করতেছি। সেদিন ছিল ভরা শনিবার। রাত যখন 10টা বাজে তখন সে পরিকল্পনা করে কিভাবে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করবে। তার ইচ্ছা ছিল শুধু মাটি সংগ্রহ করবে, অন্য কোনো পরিস্থিতির সাথে তাকে মোকাবেলা করতে হবে এইরকম তার কোনো পরিকল্পনা ছিল না। যেমন কথা তেমন কাজ। সে মাটি সংগ্রহ করার জন্য সেই শ্মশানঘাটির কাছাকাছি যায়। তার আগে একটু বলে রাখা ভালো, সে যাওয়ার আগে তার পরিচিত এক কামারের দোকান থেকে সে অনেক বড় একটা ছোরা বানিয়ে নেয়, সাথে ম্যাচ, আর সে মাঝে মাঝে সিগারেট খাইত। সে কথাটাও সে এখানে বলেছে। তারপরে সে চিন্তা ভাবনা করে মাটি সংগ্রহ করবে। সে যখন তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেই শ্মশানঘাটি, নদীর এক পাশে নির্জন এক কোনায় শ্মশানঘাটি।
সেখানে রাতের বেলা তেমন মানুষ দেখা যায় না। সে অনেক রাতে, শনিবারের রাতে সে মাটি সংগ্রহ করার জন্য সেখানে যায়। রাস্তার মধ্যে সে তার পরিচিত চাচার সাথে দেখা হয়। চাচা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তার চাচা বলে, এই পাশে রাতে যাওয়া ঠিক হবে না, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। সে অনেক কিছু কাহিনী টাহিনী বলে সে ওখান দিয়ে যাওয়ারই একটা কথা বলেই সে ওখান থেকে চলে যায়। কিছুটা যাওয়ার পরে তার কাছে আবার একজন পরিচিত লোক আসে। সে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমি বাজারে যাচ্ছি। সেও তাকে বলে, এই পাশে যাওয়াটা তোমার তেমন ভালো হবে না। সে কোনো কিছু তোয়াক্কা না করে কোনো একটা ভুলভাল কিছু বুঝিয়ে সে ওখান থেকেও চলে যায়। তার ভিতর একটাই ইচ্ছা শক্তি আছে যে যে কোনোভাবেই হোক তাকে শ্মশানঘাটের মাটি সংগ্রহ করতে হবে। কিছু দূর যাওয়ার পরে সে একটা সাদা আবছা আবছা আলো দেখতে পায়। সেটা শ্মশানঘাটি থেকে একটু দূরে। সে ভেবেছিল এটা কোনো হয়তোবা টর্চ লাইট বা কেউ ফোন চাপছে এইরকম কোনো আলো হতে পারে। সে যত কাছে যাচ্ছে আলোটা যেন ঠিক ঠিক শ্মশানঘাটির দিকেই যাচ্ছে। সে ভাবছে হয়তোবা কোনো নাইট গার্ড থাকে যা এই শ্মশানঘাটি রক্ষণাবেক্ষণ করে। তারপরেও সে এসব কিছু মাথায় না নিয়ে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে যাবে। কিছু তো যাওয়ার পরে সে দেখতে পেল তার ফোনের যে লাইটটা আছে ওইটা আর জ্বলছে না। সে অনেকবার চেষ্টা করার পরেও তার ফোনের লাইটটা আর জ্বলছে না। এভাবে সে কোনো রকম কিছুটা অন্ধকারের মধ্যেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। রাস্তা দিয়ে যেতে যেতে সে যখন শ্মশানঘাটির কাছেই যাবে এই রকম একটা সময়ে তাকে ওখানে একটা লোক আবার ডাকলো, এই রাছেল, কই যাও তুমি? সে তাকে বলল, আমি এখানে একটু আসছি। সে বলল, এখানে যে কাজ করার জন্য এসেছো সে কাজটা কিন্তু তোমার করা মোটেও ঠিক হবে না। তারপর সে আবার তার হাতের কাছে একটা ম্যাচ লাইট দিয়ে সিগারেট জ্বালায়। সিগারেটটা পুড়তে পুড়তেই সে লোকটার সাথে কথা শেষ করে। লোকটা চলে যাওয়ার পরপরেই সে শ্মশানঘাটের দিকে যাচ্ছে। এমন সময় একটা বিড়াল ডাকছে অনেকটা জোরে এবং কাঁদো কাঁদো স্বরে। সে ওই বিড়ালের দিকে না দেখে ঠিক শ্মশানঘাটির একটা সিঁড়ি উঠতেই তার পায়ের কাছে কিছু যেন একটা নড়ে চড়ে বসলো। সে নিচের দিকে না তাকিয়ে আর একটা সিঁড়ি উঠতেই যাবে, এই সময় তার কাছে বিড়াল একটা আসলো এবং পায়ের কাছ থেকে যেন সরছেই না। অনেক দূর কষ্ট করার পরে সে ভাবলো, এই বিড়ালটা যদি না সরে তাহলে আমি এখানে যেতে পারবো না। সে তারপরে ওখানে আবার একটা সিগারেট জ্বালায়। সিগারেটটা জ্বালানোর সাথে সাথেই বিড়ালটা যেন কোথায় মিলিয়ে গেল আর দেখা গেল না। তারপরেও সে ওই শ্মশানঘাটির মাটি সংগ্রহ করবেই। এত কিছু যে তার সাথে পরিস্থিতি এইরকম হচ্ছে সেইটার দিকে ভাবার কোনো সময় ছিল না। শ্মশানঘাটিতে ওঠার পরে সে দেখতে পেল শ্মশানঘাটির মাঝখানে ঠিক যেন একটা কলসি আছে। আর সে অনেকভাবে ভাবলো যেখানে হয়তো কেউ মারা যাওয়ার পর এই কলসিটা রেখেছে তাদের অস্থিগুলো বিসর্জন দেওয়ার জন্য। এভাবে বলেই সে শ্মশানঘাটি যেখানে পোড়ানো হয় সেখান থেকে মাটি সংগ্রহ করতে যাবে। এমন সময় তাকে পেছন থেকে কি যেন একজন ডাক দিল, রাছেল, তুমি যে কাজটা করছো এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। সে পিছনের দিকে না তাকিয়েই সে আবার সেই শ্মশানঘাটির মাটি সংগ্রহ করার জন্য নিজের
পা থেকে 2 পা একটু ফাঁক করে ওখানে তার বুড়ো আঙ্গুলের যে 2 আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখান দিয়ে একটু মাটি সংগ্রহ করে হাতে নেয়। হাতে নেওয়ার সাথেই ওখানে কান্নার আওয়াজ ভেসে আসে। তার ভিতরে একটু মনে মনে ভয় অনুভব হচ্ছিল। তারপরেও তার সিদ্ধান্ত থেকে সে একটু নড়েনি। সেখানে মাটি নেওয়ার পরে সেখান থেকে সে চলে আসবে, এমন সময় তার জুতায় কি যেন একটা আটকে যায়। সে জুতাটা তুলতে পারছে না। জুতাটা না তুলতে পারার কারণে সে জুতাটা খুলেই সে ওখান থেকে খালি পায়ে হাঁটা শুরু করে। সেখান থেকে নামার ঠিক পরপরই তার সাথে আর একটা ঘটনা ঘটে যায়। সেই লোকটা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এই মাটি দিয়ে কি করবে? সে কিছু না বলেই তার হাতের ছোলাটা বার করে এবং সাথে সাথে একটা সিগারেট জ্বালায়। তারপর সে দেখতে পায় ওই লোকটা আর ওখানে নেই। এভাবেই সে ধীরে 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 সামনের দিকে যেতে থাকে। অনেকটা ভয় ভয় তার ভিতর কাজ করছিল, কিন্তু এসব ভয়কে সে না পাত্তা দিয়ে সে যখন যাচ্ছে তখন থেকে পিছন থেকে একটা মেয়ে মানুষের আওয়াজ তাকে ডাকছে, রাছেল, রাছেল, কই যাও তুমি? এখান থেকে মাটি কেন নিলে তুমি? আর এখান থেকে মাটি নেওয়ার পরিণাম কি হবে তুমি জানো? সে অনেকটাই ভয় পেয়ে আরো জোরে জোরে যাওয়া শুরু করলো। সে যাচ্ছে, সে যেন পিছনে কিছু আওয়াজ শুনে বুঝতে পারতেছে যে তার পিছনে যেন 20 থেকে 30 জন রাস্তা হাঁটছে। সে অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর সে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যেতেই থাকে। কিছু দূর আসার পরেই সে দেখতে পাচ্ছে আর কোনো আওয়াজ বা শব্দ তাকে পিছন থেকে ডাকছে না। এমন সময় তার সামনে একটা বিড়াল পড়ে যায়, একটা সাদা বিড়াল। সাদা বিড়ালটা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তাকে মেরে ফেলবে। সে যে পাশে যায় বিড়ালটাও তার কাছাকাছি যেতেই থাকে। তার পায়ের কাছে যেন বারবার সে ঘুরঘুর ঘুরঘুর করছে, যেন বলছে এখান থেকে তোর যাওয়া হবে না। এমন একটা সময়ে সে একটা কবরস্থানের পাশে দাঁড়ায়। কবরস্থানের পাশে দাঁড়ানোর সাথে সাথেই আর সে কোনো কিছু দেখতে পায় না। কবরস্থানে থেকে আবার যখন সে হাঁটা শুরু করলো কিছুক্ষণ পরে, আবার তার সাথে সেই ঘটনাটি ঘটতেই থাকে। তাকে ডাকে, তাকে এসব কাজ করতে নিষেধ করে, কিন্তু তারপরেও সে কথা তার একটাই যে যে কোনোভাবেই হোক তাকে এই মাটি সংগ্রহ করতেই হবে। মাটি নিয়ে যাওয়ার সে বাসায় ঢুকবে এইরকম একটা সময়ে তাকে পিছন থেকে যেন তার বাবা ডাকছে, এরকম একটা শব্দ পায়। সে তারপরে পিছে তাকায় না। সে যখন তার বাড়ির ভিতরে পা দেয় তখন থেকে সব শব্দ সব কিছু বন্ধ হয়ে যায়। তারপরে সে ঘরে ঢুকে দেখে তার বাবা ঘুম আসছে, পাশে তার আম্মু শুয়ে আছে। এরকম পরিস্থিতিতে সে যখন তার মাটিগুলো হাতে দেখতে যাবে সেখানে আর মাটি নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে যখন মাটি পাচ্ছিল না তখন সে ভাবছিল হয়তো মাটিগুলো পড়ে গেছে। এই অবস্থায় সে অনেক চিন্তা ভাবনা করে রাতে শুয়ে পড়ে। সে রাতে
সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নটা তার বাস্তব জীবনের সাথেই সব মিল আছে। সে তার সব কিছু এভাবে দেখতে পাচ্ছিল, সে কি করেছে, কীভাবে মাটি সংগ্রহ করেছে। এমন সময় তার স্বপ্নের ভিতরে একজন এসে বলছে, তুমি যেখান থেকে মাটি সংগ্রহ করেছ সেখানেই মাটিটা রেখে আসবে। এবং সে স্বপ্নের ভিতরে বলতে থাকে, আমি এই মাটি তো আমার কাছে আর পাই নাই। সে বলল, যেখানে মাটিটা পড়েছে সেখান থেকেই নিয়ে গিয়ে মাটিটা রেখে আসবে। সে এত কিছুর পরেও সে কোনোভাবেই বলতেছে না যে সে মাটি নিয়েছে। তারপরে সে ঘুম থেকে উঠে, একটু ঘুম থেকে বিচলিত হয়ে উঠে দেখে যে সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তারপর সে আবার ঘুম আসার চেষ্টা করে, কিন্তু তার শরীরের ভিতর জ্বালা হচ্ছিল, গাটা জ্বলছিল, সবসময় তার গা জ্বলা শুরু করে। এই অবস্থাতে সে হাত মুখে পানি দিয়ে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই তার পা যেন কি যেন একজন টেনে তাকে বিছানা থেকে নামাচ্ছে। সে বুঝতে পারছে না, তার পা যেন কাজ করছে না। অনেকটা গ্রাম্য ভাষায় আছে যে বোবা ধরার কিছু সায়েন্টিফিক অর্থ আছে। সে সব জানার পরেও সে ভাবছিল হয়তোবা আমার সাথেও এরকম কিছু হচ্ছে। স্বপ্নের ভিতরে বারবার তাকে বলা হচ্ছিল যে মাটিটা ফেরত দিয়ে আসতে। সেই কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে যায় সে জানতেই পারে না। পরের দিন সকালে সে দেখতে পায় যে তার বাড়ির উঠোনের কাছে সেই সাদা সাদা কিছু মাটি পড়ে আছে। সেই মাটিগুলো সে সংরক্ষণ করে ঘরের ভিতরে রাখে। ঠিক একদিন পরেই সে দেখতে পায় সে যেখানে মাটিগুলো সংরক্ষণ করে রেখেছে সেখানে রাতের বেলা অনেক আলো আসতেছে তার ঘরে। সে ঘরে লাইট জ্বালানো নাই, তারপরে যেন মনে হচ্ছে এখানে লাইট জ্বলছে। আর ওই মাটিটা এমনভাবে আলোকিত হচ্ছে, পুরো ঘরটা যেন সব কিছু দিনের মতো পরিষ্কার, বা অনেকটা আমরা বলতে পারি ঘরের লাইট জ্বালালে যেমন পরিষ্কার দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। সে নিজে হাতে যখন ওই মাটিগুলোর কাছে ছুঁতে ধরে সেই সময় আবার আলোগুলো বন্ধ হয়ে যায়। এরকম ঘটনা তার সাথে কয়েকদিন ঘটতে থাকে। তার 3 থেকে 4 দিন পরে তার গায়ে অনেক জ্বর আসে। এত পরিমাণ জ্বর সে বিছানা থেকে উঠতে পারছে না, কিন্তু তার মনের ভিতরে একটাই ধারণা, হয়তোবা এই শ্মশান ঘাটির মাটির জন্যই তার সাথে এমনটা হচ্ছে।